গ্রীষ্মের সময় কলেজগুলোতে গরমে ছুটি দিয়ে দিয়েছে। জগদীশ আর তার বান্ধবী গীতিকা, রিধি এবং বন্ধু কবির ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। শহর থেকে সামান্য দূরে নদীর কাছেই জগদীশের বাবার একটি বাগান বাড়ি রয়েছে। জগদীশ তার পরিবারের সাথে মাঝে মাঝে সেখানে যায়। এবার সে তার বন্ধু বান্ধবীদের নিয়ে যাওয়ার প্ল্যান করলো। তারা সবাই অনেকদিন ধরে প্ল্যান করছে অ্যাডভেঞ্চার টাইপ কিছু করবে। এর থেকে ভালো সুযোগ আর পাবে না। বাগান বাড়িটি সবসময় খালি থাকে। তারা সবাই ঠিক করলো সেখানেই যাবে। সন্ধ্যা 6টা বেজে গেল। যদিও বাগান বাড়িটি শহর থেকে বেশি দূরে না, তাও তারা তড়িঘড়ি করে নিজেদের ব্যাগ গুছিয়ে এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রওনা দিল। তাদের পৌঁছতে রাত 12টা বেজে গেল। তারা তাদের ব্যাগ আর জিনিসপত্রগুলো বাড়িতে রেখে সোজা চলে গেল নদীর দিকে। বাগান বাড়িটি খালি, এখানে কোনো প্রহরী বা কেয়ারটেকার কেউই নেই, তাই তাদের বাধা দেবার কেউ নেই। নদীর দিকে হেঁটে যাওয়ার সময় তাদের মনে হলো তারা ভিন্ন কোনো গ্রহে প্রবেশ করেছে। চারিদিকের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। চারপাশে ঠান্ডা বাতাস আর চাঁদের আলো নদীর জলে চকচক করছে। তারা একপাশে আগুন জ্বেলে সবাই বসলো। হালকা নাস্তা খেলো, সাথে ড্রিঙ্কস। সবাই গল্প করছে। তখন কবিরের মনে হলো মেয়েদের একটু ভয় দেখানো যাক। তাই সে গীতিকা আর রিধিকে তার ছোটবেলার শোনা ভূতের গল্প বলা শুরু করলো, যা তার ভাষ্যমতে সত্য ঘটনা। কবির তাদের ব্লাডি মেরির গল্প বলল। কবির তাদের বলল ব্লাডি মেরির ঘটনা নাকি তার সাথেও ঘটেছে। আসলে সে বানিয়ে বানিয়ে গল্পটি বলছিল। সে গীতিকা আর রিধিকে ভয় দেখাতে চাচ্ছিল, কিন্তু কেউ ভয় পেল না। তারাও ছোটবেলায় এই গল্পটি শুনেছে। ব্যাপারটি এরকম, কেউ মধ্যরাতে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরিকে 3বার ডাকলে ব্লাডি মেরি দেখা দেয়। Bloody Mary. Bloody Mary. Bloody Mary. তা যা হোক, তারা ছোটবেলায় এই গল্প শুনে ভয় পেলেও এখন পায় না। হয়তো তখন তাদের ভয় দেখানোর জন্য এসব গল্প বলা হতো। মেয়েরা কবিরের কথায় হাসাহাসি করতে লাগলো। এটি যে শুধুমাত্র একটি গল্প আর কিছুই না, এটা কবিরকে প্রমাণ করার জন্য গীতিকা তার ব্যাগ থেকে একটি ছোট আয়না নিল, আর সেটি তার মুখের সামনে ধরে 3বার বলল, Bloody Mary. Bloody Mary. Bloody Mary. চারদিকে শুনশান নীরবতা। বাকি 3জন গীতিকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর তারা সকলেই একসাথে হাসতে থাকলো। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু একটা ঘটলো। তারা আকাশে আঁকাবাঁকা কিছু একটা দেখলো, এবং তার ভেতর থেকে শূন্যে ভেসে একজন মহিলা যেন তাদের সামনে দিয়ে গেল। তারা এটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। তারা ভাবলো হয়তো এটি তাদের চোখের ভুল। যেহেতু অন্ধকার, তারা ভাবলো হয়তো কোনো বড় পাখি উড়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার শূন্যে কিছু একটা ভেসে থাকতে দেখলো, কিন্তু সেটা কি তারা কেউ বুঝতে পারল না। তবে তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটছে তা বুঝতে আর বাকি রইল না। আর ঠিক তখনই তারা নদী থেকে কান্নার শব্দ শুনতে পেল, যেন কেউ উচ্চস্বরে চিৎকার করে কাঁদছে। একটি ব্যাপার সবাই খেয়াল করলো, যে গীতিকা ব্লাডি মেরিকে ডাকার পর থেকে এসব শুরু হয়েছে। তবে কেউ কিছু বলল না। চারপাশে পরিবেশটা যেন বদলে গেছে, কেমন থমথমে একটা পরিবেশ। চারপাশে অস্বাভাবিকভাবেই যেন ঠান্ডাটা বেড়েই যাচ্ছে, কেমন একটা গাছ ছমছমে পরিবেশ বিরাজ করছে। কবির এবং জগদীশ সিদ্ধান্ত নিল তারা খোঁজ করে দেখবে শব্দটি কোথা থেকে আসছে। হয়তো কারো সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই তারা নদীর কাছাকাছি দিয়ে হেঁটে যাচ্ছে। নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা আবারও অদ্ভুত ধরনের শব্দ শুনতে পেল। তারা ভাবলো এটি হয়তো কোনো প্রাণী হতে পারে। তার কিছুক্ষণ পর তারা আবারও শব্দটা শুনতে পেল, এবার আরো স্পষ্ট। না, এটা কোনো প্রাণী না, এটি একটি মানুষের কণ্ঠস্বর।
মনে হচ্ছে যেন এটি কারো নাম ধরে ডাকছে। কবির তাই নদীর কাছে গিয়ে দেখতে চাইল, হয়তো কেউ ডুবে যাচ্ছে বা হয়তো কারো সাহায্যের প্রয়োজন। যেই না কবি নদীর দিকে যাবে এমন সময় গীতিকা তাদের ডাক দিল। তারা আবার তাদের বসার জায়গায় ফিরে গেল আর সেখান থেকে সরাসরি বাগান বাড়িতে ঘুমাতে চলে গেল। রাত প্রায় 3টা বাজে। হঠাৎ গীতিকার ঘুম ভেঙে গেল। তার মনে হলো তার পায়ের কাছ থেকে কিছু একটা সরে গেল। সে কিছুই বুঝলো না। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। সেখানে সে আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো যেন ভিন্ন কেউ আয়নার ওপর পাশে দাঁড়িয়ে আছে। গীতিকা তার মুখে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করলো। কেমন নিস্তেজ একটা ভাব। তার মুখটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। গীতিকা ভাবলো হয়তো ঘুমের ঘোরে সে উল্টাপাল্টা দেখছে, তাই অত না ভেবে সে আবার ঘুমাতে যাবে। এমন সময় সে খেয়াল করলো সে আয়নার সামনে থেকে সরে আসলেও আয়নায় তার প্রতিবিম্ব যেমনটি ছিল তেমনটি দাঁড়িয়ে আছে। গীতিকা ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে রইল। আয়নার দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব। আয়নায় প্রতিবিম্বটা দেখে মনে হচ্ছে গীতিকা যেন তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ঠিক তখনই আয়নার প্রতিবিম্বটা গীতিকার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিল। গীতিকা এটা দেখে ভয় পেয়ে গেল। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজাটি আপনা থেকে বন্ধ হয়ে গেল। গীতিকা ওয়াশরুমে আটকে গেল। সে বিশ্বাস করতে পারছে না তার সাথে এসব কি ঘটছে। সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। গীতিকা দেখলো আয়নার প্রতিবিম্বটি বাতাসে মিলিয়ে গেল। গীতিকা অনুভব করলো যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে দাঁড়ালো আর দেখলো তার পেছনে ব্লাডি মেরি দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি মৃত শিশু। ব্লাডি মেরি ঠিক গীতিকার মুখের কাছাকাছি দাঁড়িয়েছিল। গীতিকা এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে গীতিকার চিৎকার শুনে তার বন্ধুরা ওয়াশরুমের কাছে ছুটে আসে। তারা ওয়াশরুমে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। কোনো লাভ নেই, আমাদের দরজাটা ভাঙতে হবে। তারা দরজা খুলে দেখলো ভিতরে গীতিকা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। তারা গীতিকাকে বেডরুমে নিয়ে শুয়ে দিল আর তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। গীতিকার জ্ঞান ফেরার পর সে বলল, আমি ব্লাডি ম্যারিকে দেখেছি। বাথরুমে আমার পিছনে দাঁড়িয়েছিল। তারা কেউই গীতিকার কথায় বিশ্বাস করলো না। আমাদের কি বুদ্ধ পেয়েছো? এসব গল্প বানিয়ে লাভ নেই। কিন্তু গীতিকা জানতো তার সাথে কি ঘটেছে। ওটি ব্লাডি মেরি ছিল, তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ করে ঘরের দেওয়ালে আয়নাটা আপনা থেকেই পড়ে গেল। সবাই অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কবির বিষয়টি খতিয়ে দেখতে আয়নার কাছে এগিয়ে গেল, কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাঙা কাঁচগুলোতে একজন মহিলার প্রতিবিম্ব দেখতে পেল। কবির ছিটকে গিয়ে দেয়ালের সাথে খুব জোরে একটা ধাক্কা খেল, তারপর মাটিতে নিথর হয়ে পড়ে রইল। এবার বাকি 3 জনের পালা। ব্লাডি মেরি তাদের দিকে ফিরে তাকালো। তারা 3 জনে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজার সামনে যেতেই সেটি আপনা থেকে বন্ধ হয়ে গেল। ব্লাডি মেরি জগদীশের দিকে তাকালো। এখন তার পালা। ব্লাডি মেরির কালো বড় বড় নখগুলো জগদীশের ঘাড়ে গেঁথে গেল। তারপর ব্লাডি মেরি জগদীশকে ঘাড় ধরে উপরে টেনে তুলল। তারপর তার ঘাড় মটকে দিল। জগদীশও মারা গেল। মেয়েরা এই দৃশ্য দেখে ভয় চিৎকার করে উঠল। প্লিজ আমাকে যেতে দিন, আমি কোনো দোষ করিনি। গীতিকা আপনাকে ডেকেছে, এটা ওর দোষ। আপনি আপনি তাকে শাস্তি দিন, আমাকে মাফ করে দিন প্লিজ। রিধি আকুতি বিনতি করতে লাগলো,
কিন্তু ব্লাডি মেরি কোনো কথা শুনল না। আমি কাউকে ছাড়বো না, মরার জন্য প্রস্তুত হও। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। ব্লাডি মেরি আর হৃদির কথোপকথনের সময় গীতিকা জানলা দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকলো। গীতিকা কোনো রকমে মেইন রোডের কাছাকাছি চলে এলো। আর ঠিক তখনই সে একটি মেয়ের তীব্র আর্তনাদ শুনতে পেল। চিৎকারটা রিধির ছিল। গীতিকা বুঝতে পারলো ব্লাডি মেরি রিধিকেও মেরে ফেলেছে, আর এখন তার পালা। তাকে দ্রুত কিছু করতে হবে, নয়তো তাকেও মরতে হবে। গীতিকা কোনো রকম মেইন রোডে চলে আসলো। সে তার চোখের কোণে কিছু একটা তার দিকে দ্রুত এগিয়ে আসতে দেখলো। সে দেখলো ব্লাডি মেরি তার দিকে এগিয়ে আসছে। গীতিকা রাস্তা ধরে দৌড়াতে থাকলো। সে একটি গাড়ি আসতে দেখলো। গীতিকা গাড়ির দিকে সাহায্যের জন্য ডাকতে থাকলো। সে গাড়ির প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। ঠিক তখনই ব্লাডি মেরি গীতিকাকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। গীতিকা গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। রক্তে রাস্তা ভিজে গেল। গীতিকা মারা গেল। ব্লাডি মেরির প্রতিশোধ নেওয়া শেষ। কেউ ব্লাডি মেরিকে ডাকবে, তাকে নিয়ে মজা করবে আর সে বেঁচে যাবে? তা কখনো হবে না।